আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ভিভো আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল একটা স্পেশাল গিফট বক্স, যাতে লেখা রয়েছিল ভিভো V40 5G কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস, অর্থাৎ জাইসের সাথে কোলাবোরেট করে এবার তাদের V40 সিরিজের ফোন আসছে। এটা বক্স থেকে বোঝা যাচ্ছে। বাট চলুন আমরা ফার্স্টে আনবক্সিং করি, দেন কথা বলবো বক্সের ভিতরে কি কি রয়েছে এবং আমাদের আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। বক্সটি খোলার পর বক্সের লেফট সাইডে রয়েছিল ভিভো V40 মোবাইলটি এবং রাইট সাইডে রয়েছিল ভিভো ওয়াচ W1 Pro স্মার্ট ওয়াচটি, সেই সাথে ভিভো V40 সিরিজের ক্যামেরা দিয়ে তোলা বেশ কিছু পোস্ট কার্ড। এবার আমরা এই ফোনটা আনবক্সিং করবো, বাট তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত ভিভো V40, অর্থাৎ এই ফোনটা আপনারা প্রি বুক করতে পারবেন। 6 অক্টোবর থেকে ফার্স্ট সেল স্টার্ট হবে, বাট প্রি বুক করলে আপনারা ভিভোর তরফ থেকে এই বক্সের মতো স্পেশাল একটা গিফট বক্স পাবেন। তার সাথে এই ওয়াচ W1 Pro স্মার্ট ওয়াচটা থাকবে, সেই সাথে কিছু পোস্ট কার্ড থাকবে। সো আপনারা চাইলে প্রি বুক করতে পারেন। যাই হোক, এই ফোনটার চলুন আমরা করে ফেলি এবার আনবক্সিং। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং ভিভো V40 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমাদের কাছে ভিভো দুটো ফোনই পাঠিয়েছে। দুইটা কালারেই ফোন বাংলাদেশ মার্কেটে আসবে। একটা হলো মুনলাইট হোয়াইট, আরেকটা হলো নেবুলা পার্পল। নেবুলা পার্পলটা আমার কাছে স্পেশালি বেশি ভালো লেগেছে বিকজ এটার ব্যাক প্যানেলে এক ধরনের গ্লিটারি টাইপ ফিনিশিং রয়েছে। ফর দ্যাট রিজন দূর থেকে আউটডোরে যখন সানলাইটের নিচে আমরা ফোনটা হ্যান্ড গ্রিপ করে ইউজ করেছি তখন কিন্তু বেশ শাইনি লেগেছে এবং বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল। তার পাশাপাশি হোয়াইট কালারটাও কিন্তু যথেষ্ট ডিসেন্ট একটা লুক এসেছে। যারা হোয়াইট কালার পছন্দ করেন তাদের কাছে এই হোয়াইট কালারটা খুবই ভালো লাগবে। তার পাশাপাশি ফোন দুটো যথেষ্ট হালকা পাতলা, মাত্র 7.58 মিলিমিটারের থিকনেস থাকা এই মোবাইলটার ওজন হলো 190 গ্রাম। সত্যি কথা বলতে 190 গ্রামও এই ফোনটা হাতে নিয়ে মনে হয় না, বিকজ ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো এই ফোনটা। সো আলটিমেটলি বেশ হালকাই লাগে এবং হ্যান্ড গ্রিপটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে করা যায় এই দুটো ফোনে, ভিভো V40 ফোনে। যাই হোক, এই ফোনটাতে IP68 এবং IP69 দুটোরই সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানির নিচে 1.5 মিটার ডিস্টেন্সে আপনারা 30 মিনিটের মতো এই দুটো ফোন ডুবিয়ে রাখতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর ধুলাবালি তো কোনো ইস্যুই না, অনেক ধুলাবালি তো এই ফোনের কোনো সমস্যা আমরা ফেস করিনি। ইনফ্যাক্ট টাচ রেসপন্স রিলেটেড কোনো ইস্যুসও আমরা পাইনি। টাচ রেসপন্সের কথা যেহেতু বললাম, এই ফোনটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। আর এই মোবাইলটা একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই মোবাইলটাতে যতগুলো ক্যামেরা রয়েছে সবগুলোই 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সবগুলো ক্যামেরাই জাইসের সাথে কোলাবোরেট হয়ে এসেছে এবং তার মধ্যে ফ্রন্ট ক্যামেরা হলো একটা, রিয়ার প্যানেল হলো দুইটা, অর্থাৎ টোটাল 3টা ক্যামেরা রয়েছে এই ফোনে। ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে হলো নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এবং এই মোবাইলটিতে ভিভোর লেটেস্ট ফানটাচ OS 14 ভার্সনটা রয়েছে UI হিসাবে। তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14 ভার্সন। তার পাশাপাশি এই মোবাইলটিতে 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর এই ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি যদি প্রাইসের কথা বাদ দিই তাহলে এই ফোনটার যে UI কোয়ালিটি রয়েছে আমরা কোনো ল্যাগ ফিল করিনি, কোনো মিস টাচ ইস্যুস নাই। তারপর অনেক সময় দেখা যায় যে অটো রেসপন্স হয়ে যায়, টাচ না করতে চলো টাচ হয়ে যায়, এই ধরনের কোনো ইস্যুস আমরা এই ফোনটার UI থেকে পাইনি। নর্মালি ভিভোর UI অনেক ভালো, আর এইটার UI আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলে যে দুইটা মেইন ক্যামেরা রয়েছে তার মধ্যে প্রথম ক্যামেরাটা হলো 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের জাইসের OIS ক্যামেরা, আরেকটা ক্যামেরা হলো 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের জাইসের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং এই দুটো ক্যামেরার নিচে ছোট্ট একটা রিং বারের মতো রয়েছে, সেই রিং লাইটটাই হলো অরা লাইট। এবং রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে নর্মাল ফটো ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি, কালার যথেষ্ট নাইস ছিল। কিছুটা সময় কালার একটু বুস্টে দেখা পেয়েছি, রেড কালারটা একটু বেশি বুস্ট করতেছিল, বাট কালার অ্যাকুরেসি ওভারঅল এটা বাদ দিয়ে থিঙ্ক করলে যথেষ্ট অ্যাকুরেট ছিল। সেই সাথে আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলেছি এবং পোর্ট্রেট মোডে মূলত 24mm, 35mm এবং 50mm 3টা ক্যাটাগরিতে ছবি তোলা যায় এবং খুবই ইন্টারেস্টিংভাবে ছবি তোলা যায়। ব্যাকগ্রাউন্ড ব্লার খুব ভালোভাবে করতেছিল, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ বেশ নাইসলি কভার করতে পারছিল। এজ ডিটেকশন আমাদের কাছে যথেষ্ট সলিড মনে হচ্ছে। তার পাশাপাশি আমরা এই ফোনটাতে থাকা জাইসের বেশ কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলো দিয়ে বিভিন্ন রকম ছবি তুলেছি। ব্যাকগ্রাউন্ডের যে ব্লার রয়েছে বা বুকি এফেক্টগুলো যথেষ্ট ভালোভাবে ক্যাপচার করতেছিল। স্মুথ ডাইনামিক রেঞ্জের পাশাপাশি এজ ডিটেকশনটাও যথেষ্ট ভালো পেয়েছি আমরা জাইসের ফিচারগুলো দিয়ে ছবি তোলার সময়। দেন এই মোবাইলটা রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30
fps ভিডিও শুট করা যায়, বাট 1080p 60 fps আমরা অনেক ভিডিও শুট করেছি। ক্যামেরাতে ওএস থাকার কারণে আমরা যথেষ্ট স্টেবল পারফরমেন্স পেয়েছি। রোলিং শাটার জনিত কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, তার পাশাপাশি কোনো ল্যাগ ইস্যুসও পাইনি। খুবই নাইস ভাবে আমরা ভিডিও শুট করতে পেরেছি এই ফোনটায় থাকা মেইন ক্যামেরাতে। তার পাশাপাশি মেইন ক্যামেরাতে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করতে পেরেছি আমরা, এবং ডুয়েল ভিউ ভিডিও মোডে আমরা ভিডিও শুট করতে পেরেছি এই মোবাইলটার রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে। সেই সাথে এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটাও জাইসের সাথে কোলাবোরেট হয়ে এসেছে, অবশ্যই এটা আমরা ভিডিও শুরুতে বলেছি। যাই হোক, এটার ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, যথেষ্ট ভালো ছবি উঠে। স্পেশালি আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, জাইসের যে ফিচারগুলো ছিল সেটা ইউজ করে ছবি তুলেছি। ডাইনামিক লেন্স খুবই স্মুথ পেয়েছি, তার পাশাপাশি এজ ডিটেকশনও অ্যাজ ইউজুয়াল আমরা মেইন ক্যামেরার পোর্ট্রেট মোডের মতো সলিড পারফরমেন্স পেয়েছি। কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, তবে স্টিল রেড কালারটা একটু বেশি বুস্টেড হয়েছে, বা বলতে পারেন যে বিউটিফিকেশনটা একটু বেশি কাজ করে। তবে সেলফি ক্যামেরায় বিউটিফিকেশন একটু বেশি কাজ করবে, আই থিঙ্ক এটা ঠিকঠাকই আছে এখনকার যুগ অনুযায়ী। আমি মনে করি এটা বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি। সো সেলফি ক্যামেরার পারফরমেন্স আপনাদের কাছে অনেক ভালো লাগবে, স্পেশালি যদি আপনারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পছন্দ করে থাকেন। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট স্মুথ। ইভেন আপনি যখন আমরা মিডিয়া কনজিউম করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, সাউন্ডের বিটগুলো অনেক ক্লিয়ার আসতেছিল এবং লাউডনেসও আমাদের কাছে নিট মনে হয়েছে, একদম সলিড লেগেছে। সো ওভারঅল এই ফোনটার স্পিকারও যথেষ্ট ভালো। এই মোবাইলটাতে রয়েছিল 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট ব্যাটারি। মেইনলি এটা সিলিকন কার্বনের তৈরি ব্যাটারি, ফর দ্যাট রিজন ফোনটা এত স্লিম, এবং ব্যাটারি যতটুকু স্পেস নেয় তার মধ্যেই এটা 5500 করা হয়েছে। মানে ব্যাটারি বড় দেওয়ার কারণে ফোনটা যে মোটা সোটা হয়ে গেছে এমনটা কিছু নয়। সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং। আগামীতে হয়তো আমরা এটা অনেক দেখবো, বাট ভিভো কিন্তু এটা বেশ ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে তাদের এই ফোনটাতে। যাই হোক, এর পাশাপাশি এই ফোনটাতে 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এবং ফোনটা আমাদের চার্জ করতে অল ইন অ্যারাউন্ড ফুল চার্জ হতে আমাদের এই ফোনটা 45 মিনিটের মতো সময় লেগেছে, মানে 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটার আমরা চার্জ ব্যাকআপ হালকা পাতলা বেসিক ইউজ করে অ্যারাউন্ড 1.5 দিনের থেকে একটু বেশি পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, স্পেশালি মোবাইল ডাটা ইউজ করে বা ওয়াইফাই ইউজ করে, যখন আমরা টানা গেমিং করেছি, লং টাইম কন্টেন্ট ওয়াচ করেছি, মানে মিডিয়া কনজিউম করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 6.78 ইঞ্চি সাইজের কার্ভ ডিসপ্লে, যাতে রয়েছে 120 রিফ্রেশ রেট, HDR10+-এর সাপোর্ট এবং 100% DCI-P3 কালার গামুট থাকা এই ডিসপ্লে রেজুলেশন হলো 2800x1260 পিক্সেল, এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 452 ppi। ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি, এটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। একদম কমফোর্টেবল হবে এই ফোনটা আমরা আউটডোরে ইজিলি ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলেতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটা চিন এবং ভেজেল একদম সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকেই সমান। সো আপনাদের কাছে বেশ কমফোর্টেবল লাগবে নিচে কোনো চিন না থাকার কারণে, মানে হালকা যেটা চিন রয়েছে এটা আসলে না থাকার মতোই। সো ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে চিন এবং ভেজেল বিবেচনা যদি চিন্তা করি যথেষ্ট চিকন এবং পারফেক্ট মনে হয়েছে। এই মোবাইলটি রয়েছিল স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং এই মোবাইলটাতে জিপি হিসাবে রয়েছে Adreno 720। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 8,01,658, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 1158, মাল্টি করে 3198। এই মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে কিন্তু এই ফোনটাতে আমরা পাবজি গেমস খেলতে পেরেছি, এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট স্মুথ ছিল। সব থেকে বড় কথা হলো এই ফোনটাতে যখন আমরা লং টাইম গেম প্লে করেছি খুব একটা ফোন হিট হয় না, বিকজ এটার যে লিকুইড কুলিং চেম্বারটা রয়েছে এটা যথেষ্ট ভালো হিট রেসিস্ট্যান্ট। সো মানে হিটটা খুব দ্রুত কনজিউম করে ফেলতে পারে। ফর দ্যাট রিজন লং টাইম গেম প্লে তো ভালো লেগেছে, এবং হালকা যেটুকু হিট হয় অতটুকু হিট হলো পাবজি গেমসটা যখন আমরা এই ফোনে খেলেছি কোনো ধরনের কোনো ল্যাগ করেনি, যেটা খুবই ইন্টারেস্টিং। তার পাশাপাশি অন্যান্য গেমসের পাশাপাশি অ্যাশফার গেমসটা এই ফোনে খেলেছি। কালার কোয়ালিটি, কালার ডিটেলস অনেক ভালো থাকার কারণে অ্যাশফার গেমসটা আমরা এই ফোনে খেলে খুবই মজা পেয়েছি। আর হ্যাপটিক ফিডব্যাক বা হ্যাপটিক ফিলটা অনেক ভালো হওয়ার কারণে কিন্তু অ্যাশফার গেমসটা আমাদের কাছে এই ফোনে খেলে অনেক ভালো লেগেছে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR 4X, স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 62,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি বিষয় আমাদের কাছে ভালো লাগেনি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে যদি ভালো লাগেনি
এই ফোনটা সেটা নিয়ে যদি কথা বলি, নাম্বার 1 আমি মনে করি এই ফোনটাতে যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেলফি ক্যামেরাতে ভিডিও বেশ ভালোই শ্যুট করা যায়, বাট আমি মনে করি বাজেট হিসাবে এই ফোনটা সেলফি ক্যামেরাতেও ওএস থাকা উচিত ছিল, তাহলে অনেক ভালো লেভেলের আমরা ব্লগিং বা ভ্লগিং করতে পারতাম। তার পাশাপাশি এই ফোনটা যেই বাজেটে এসেছে সেটা হিসাবে স্টোরেজ টাইপটা UFS 3 থাকা উচিত ছিল বা 3.1 হলে পারফেক্ট হতো, এবং তার পাশাপাশি আমি মনে করি ওভারঅল ওই ফোনটার প্রাইস আর একটু কম হলে আরও ভালো হতো। দেন এই মোবাইলটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো লেগেছে, যথেষ্ট ব্রাইটার একটা ডিসপ্লে, তার পাশাপাশি হাই রিফ্রেশ রেটের সাথে 100% DCI P3 কালার মোড থাকার কারণে আমরা দেখা গেছে যে কন্টেন্ট ওয়াচ করে অনেক মজা পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, ডুয়েল স্টেরিও স্পিকার হওয়ার কারণে দেখা গেল যে আমরা যখন কোনো কন্টেন্ট কনজিউম করেছি বা ভিডিও দেখেছি, সাউন্ডটা বেশ ভালোভাবে আমরা উপভোগ করতে পেরেছি। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP68 এবং IP69 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন রয়েছে, সো আপনারা বুঝতেই পারতেছেন যে অনেক সময় কিন্তু পানি টানিতে এই ফোনটা পড়ে গেলে কিন্তু তেমন প্রবলেম হওয়ার কোনো চান্স। যাই হোক, আরেকটা যেটা বিষয় আমার এই ফোনে খুবই ভালো লেগেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই ফোনটার UI খুবই স্মুথ, কোনো ধরনের কোনো মিস টাচ, অটো টাচ এই ধরনের কোনো ইস্যুস এই ফোনটার UI থেকে পাইনি। আর লং টাইম একটা ফোন মানুষ যখন এত দাম দিয়ে কিনবে, ইউজ করতে পারবে কিনা লং টাইম, এটা কিন্তু একটা বিষয় থাকে। সো UIটা স্মুথ হওয়ার কারণে লং টাইম আসলে কমফোর্টেবলভাবে ইউজ করা যাবে বলে আমার মনে হচ্ছে। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, জাইসের সাথে কোলাবোরেট হয়ে আসার কারণে ফোনটাতে থাকা পোর্ট্রেট মোডের ছবি তুলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। মেইন ক্যামেরাও যথেষ্ট ভালো, যদিও হালকা কালার বুস্ট করে, বাট ওভারঅল সেটা ঠিকঠাক আছে। তার পাশাপাশি যারা গেমিং করেন, স্পেশালি পাবজি টাইপস গেম খেলেন, তাদের কাছে এই ফোনের গেমিং পারফরমেন্সও কিন্তু খুবই ভালো লাগবে। এবং সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি ফটোগ্রাফি সেন্ট্রিক কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, হালকা পাতলা টেমিংও করেন, হালকা পাতলা না, একটু বেশি গেমিং করলে প্রবলেম নাই, পাবজি টাইপ গেমসের কথা বলতেছি আর কি। তার পাশাপাশি যারা প্রচুর মাল্টিটাস্কিং করেন, মানে যারা ডিসপ্লে থেকে ভিডিও দেখতে চাচ্ছেন, মানে কনজিউম করবেন মিডিয়া প্রচুর, তাদের কাছে আমি মনে করি Vivo V40 ফোনটা অফিসিয়ালি 60-62 হাজার টাকার মধ্যে একটা আদর্শ চয়েস। 1846 সালে প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ 178 বছরের পুরনো জাইস একটা জার্মানিন কোম্পানি, ওয়ার্ল্ডের ফার্স্ট হাই রেজুলেশনের মাইক্রোস্কোপ এরাই আবিষ্কার করে। মেইনলি এরা এখন ক্যামেরা লেন্স তৈরি করে, যেগুলো মেডিকেল এবং রিসার্চে ইউজ হয়, এবং মহাকাশের প্রযুক্তিতেও তাদের অনেক অবদান রয়েছে। যেমন চাঁদে মানুষ যে প্রথম অবতরণ করেছিল এবং সেই যে ছবিটা তুলেছিল সেটা জাইসের লেন্স থাকা ক্যামেরা দিয়ে তোলা। তার পাশাপাশি জেমস ওয়েব টেলিস্কোপের লেন্সটাও জাইসের তৈরি। সেই সাথে এখন পর্যন্ত IMDb'র তথ্য মতে 278টা সিনেমা তৈরি করা হয়েছে জাইসের তৈরি লেন্স। এর মধ্যে অন্যতম হলো লর্ড অফ দ্য রিংসের অস্কার পাওয়া 3টা সিনেমা। এবং ভিভোর সাথে 2020 সালে কোলাবোরেট হয়ে প্রথম 2021 সালে Vivo X সিরিজের ফোনগুলোতে জাইসের ইমেজ প্রসেসিং আমরা দেখে আসতেছি। এবার তারা Vivo V সিরিজে তথা Vivo V40 5Gতে জাইসের ইউজেস স্টার্ট করেছে, এবং এই ফোনটাতে জাইসের অনেকগুলো ক্যামেরা ফিচার রয়েছে, যার মধ্যে অন্যতম হলো জাইসের বায়োস্টার মোড, জাইসের সোনার মোড, জাইসের ডেস্টাগন মোড, জাইসের সিনেমাটিক মোড, যেটা আমরা পোর্ট্রেট মোড থেকে সিলেক্ট করে ছবি তুলতে পারবো। সো এই তাহলে আমরা আজকের ভিডিও কেমন লাগবে আপনাদের কাছে Vivo V40 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।